আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল। বছর তিনেক আগেকার কথা। আমাকে বরিশালের উধারে যেতে হয়েছিল একটা কাজে। ওই অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় 12টার সময় নৌকোয় উঠল। আমার সঙ্গে একই নৌকোয় বরিশালের এক ভদ্রলোকও ছিল। গল্পে গুজবে সময় কেমন ভাবে যে কেটে গেল তা বুঝলাম না। সময়টা ঠিক পুজোর পরে পরে। দিনটা মেঘলা মেঘলা, মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু হলো। সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়ল। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া। চোখে কেমন সব একটু একটু নতুন নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টি স্নাতক কেয়ার জঙ্গলে মেঘে আধো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না ঝিকঝিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, শুটি, বেত, ফার্ন জাতীয় গাছের বন জঙ্গল জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিল। বরিশালের সে অংশটা সুন্দরবনের কাছাকাছি। ছোট ছোট খাল ও নদী চারিধারে। সমুদ্র খুব দূরে নয় এখান থেকে। ওই 10-15 মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্দ্বীপ। আরো একটু রাত হলো। খালের দুপারের নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখতে লাগলো। এই অংশের লোকের বসতি একেবারেই নেই। শুধু ঘন বন আর জঙ্গলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাত্রে আর বাইরে থাকবেন না, আসুন ছইয়ের মধ্যে। এসব জঙ্গলে বুঝলেন না। তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। তারই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন। সেই সব গল্প। রাত প্রায় 12টার কাছাকাছি হলো। মাঝি আমাদের নৌকোয় ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে। এত রাতে একা সে নদীতে পাড়ি জমাতে পারবো না। এইখানে নৌকো রাখি। আমাদের নৌকো সেখানেই বাঁধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলুম অপ্রশস্ত খালের দুধারে অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল। চারিদিকে আর কোনো শব্দ নেই। পতঙ্গগুলো পর্যন্ত যেন চুপ করে গেছে। আমি সঙ্গীকে বললুম, মশাই, এই তো সরু খাল। আরে পার থেকে পাগ লাফিয়ে পড়বে না তো নৌকোর উপর? সঙ্গী বললেন, না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত আনন্দে ছইয়ের মধ্যে আমি ঘেঁষে বসলুম। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললেন, আসুন একটু শোয়া যাক, ঘুম তো হবে না। আর ঘুমানো ঠিকও না। আসুন একটু চোখটা অন্তত বুঝে থাকি। খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে মনে হলো না।
ভাবলুম, তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে চেয়ে থাকি। তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার ঘন ঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কি যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলাম। গ্রামোফোন? এ বনে এত রাত্রে গ্রামোফোন বাজাবে কি? আমি কান পেতে শুনলাম। গ্রামোফোন না, অন্ধকার হিজল হিনতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর্ত করুণ সুরে কি যেন বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামোফোন বাজালে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট, অথচ বেশ এতটা এক টানা সুরের ঢেউ এসে কানে পৌঁছয়, এও অনেকটা সেইভাবেই। মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দ কানে এলো, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো আসলে কি। শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হলো। তারপরেই অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল, আবার তেমনি সবটা নিস্তব্ধ হয়ে গেল। আমি তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলাম। চারিপাশের অন্ধকার ঝিঙের বিচির মতন কালো। বনভূমি নীরব, শুধু নৌকোর তলায় ভাটার জল কল কল করে বাঁধছে। আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে কেয়া ঝোপে এক ধরনের অস্পষ্ট শব্দ হচ্ছে। পার থেকে দূরে হিজল গাছের কালো গুড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলুম সঙ্গীদের ডেকে তুলি। আবার ভাবলুম বেচারীরা ঘুমোচ্ছে, ডেকে কি হবে, তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরাল। তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব, এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর্ত করুণ ঝিঁঝি পোকার মতো তীক্ষ্ণ স্বর তীরের মতন জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। নৌকোর মাঝিরা ধর্মর করে জেগে উঠল। আমি সঙ্গীকে ডাকলুম, মশাই মশাই, ও মশাই, আরে ও মশাই, আরে উঠুন উঠুন উঠুন। মাঝি আমার কাছে ঘেঁষে এলো। ভয়ে তার গলার স্বর কাঁপছিল। সে বলল, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, শুনতে পেয়েছেন বাবু? এই আপনি শুনতে পেয়েছেন না আপনি বাবু? সঙ্গী উঠে জিজ্ঞাসা করল, কি 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 মশাই, ডাকলেন কেন? কোনো কোনো জানোয়ার টানোয়ার নাকি? হ্যাঁ? আমি ব্যাপারটা বললুম। তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন। তিনজনে মিলে কান খাড়া করে রইলুম। চারিদিকে আবার সব চুপ। ভাটা
ভাটার জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে জিজ্ঞাসা করলেন, এটা কি তবে? হ্যাঁ বাবু, বাঁয়ে কীর্তিপাশার ঘর। তবে তুই এত রাত্রে এখানে নৌকা রাখলি কেন? বেকুব কথাকার। 3 জন আছি বলেই রেখেছিলাম বাবু। ভাটার টানে নৌকা পিছিয়ে নেবার তো জো ছিল না। কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললুম, কি কি মশাই, কি ব্যাপার? আপনি আপনি কিছু জানেন নাকি? ভয়ে যত না হোক, বিস্ময়ে আমরা কেমন যেন হয়ে গিয়েছিল। সঙ্গী বললেন, ওরে, তোর সে কেরোসিনের ডিব্বাটা জাল। আরে আলো জ্বেলে বসে থাকা যাক, রাত তো এখনো ঢের। আমি মাঝিকে বললুম, তুই শব্দটা শুনতে পেয়েছিলিস? হ্যাঁ বাবু, এই আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল। আমি আরো 2বার নৌকো বেয়ে যেতে ওরা শুনেছি। এটা এই অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা। তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এই অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকোর মাঝিদের কাছেই এটা সুপরিচিত। এর পিছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকোর মাঝিদের পরিচিত নয়। সেইটা আপনাকে বলি, শুনুন তবে। তারপর কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগলো। 300 বছর আগেকার কথা। মুনিম খাঁ তখন গৌড়ের সুবেদার। এ অঞ্চলে তখন 12 ভূঁইয়ার 2 প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ মসনদে আলীর খুব প্রতাপ। মেঘনার মোহনার বাইরে সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে। সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারীর খোঁজে ওত পেতে বসে থাকত। সে সময় এখানে এরকম বন জঙ্গল ছিল না। এ সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল। এইখানে তার সুদৃঢ় দুর্গ ছিল। মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন। তার অধীনে সৈন্য সমস্ত, কামান, যুদ্ধের কোষা সবই ছিল। সন্দ্বীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য এই অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যদল দৃঢ় করে রাখতে হতো। এ বনের পশ্চিম ধার দিয়ে তখন আরো একটা খাল বড় নদীতে গিয়ে পড়ত। বনের মধ্যে তার চিহ্ন এখনো আছে। কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিল। তার রাজ্যে এমন কোনো সুন্দরী মেয়ে ছিল না যে তার অন্তঃপুরে একবার আসেনি। তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যুই ছিলেন। তার নিজের অনেকগুলি বড় ছিপ অর্থাৎ ছোট নৌকো ছিল। আশপাশের জমিদারি, এমনকি নিজের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন, স্ত্রী, কন্যা লুটপাট করা রূপমহৎ কার্যে সেগুলি ব্যবহার করা হতো। কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়ের এক বন্ধু। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়ের পত্তনিদার। অবশ্য সেই সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে অনেক বেশি ছিল। কীর্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারের ভার পান। নরনারায়ণ রায় তখন সবে যৌবনে পদার্পণ করেছেন। অত্যন্ত সুপুরুষ, বীর এবং শক্তিমান। নরনারায়ণ কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু। সেবার কীর্তি রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেওরের মতো স্নেহের চোখে দেখতে লাগলেন। তবে
দু একদিনের মধ্যেই কিন্তু সে স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হলো। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতির ছিল। বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধুপত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতি নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠেছেন, মাথার পাগড়ি খুঁজে পাওয়া যায় না। নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই পাগড়ি চাপা আছে। যদিও এর আগেও তিনি বালিশের নিচে বহুবার খুঁজেছেন। তার প্রিয় তরোয়ালখানা দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় 5 বার হারিয়ে গেল। আবার 5 বারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল। পানে এমন সব জিনিসের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই পানের উপকরণ নয়। তরল মস্তিষ্ক বন্ধুপত্নীর সাথে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচারে জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন বন্ধু স্ত্রীটি একটু ছিটগ্রস্ত। বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুব খুশি হলেও বাইরে স্ত্রীকে বললেন, 2 দিনের জন্য এসেছে বেচারি, ওকে তুমি যেরকম বিব্রত করে তুলেছ ও আর কখনো এখানে আসবে না। দিন কয়েক এরকম কাটানোর পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কি একটা কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হলো। নরনারায়ণ রায়ও বন্ধুপত্নী কখন কি করে বসে সে ভয় আরো কয়েকদিন কাটাবার পর নিজের বজরায় উঠে হাঁপ ছেড়ে বাঁচেন। তবে ওনার যাবার সময় লক্ষ্মীদেবী বলে দিলেন, এবার আবার যখন আসবে ভাই, এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে এনো যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে পাহারা দেবে, বুঝলে তো? নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাবার একটু পরে জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল। তখন দুপুরবেলা। সমুদ্রের এই অংশে এমন কোনো নৌকো ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রায়মঙ্গল এবং কালাবদর নদীর একদম মুখে। সামনেই বড় সমুদ্র। সন্দীপ চ্যানেল জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণের বজরার রক্ষীরা কেউ হত হলো, কেউ সাংঘাতিক জখম। নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে হাঁটুতে কিসের খোঁচা খেয়ে অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান হবার পর তিনি দেখতে পেলেন তিনি এক অন্ধকার জায়গায় শুয়ে আছেন। তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতন জ্বলছে। খানিকক্ষণ চড়ে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন যাকে তার নক্ষত্র বলে মনে হয়েছিল তা আসলে একটি অতি ক্ষুদ্র জানালা থেকে ঢুকে আসা বাইরের আলো। নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আর্দ্র মেঝের ওপর শুয়ে আছেন। ঘরের দেওয়ালের জায়গায় জায়গায় শ্যাওলার মোটা আস্তরণ জমে রয়েছে। আরো কদিন, আরো কটা রাত কেটে গেল। কেউ তার জন্য কোনো খাবার আনলো না। তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের প্রধান উদ্দেশ্য। মৃত্যু, সামনে নির্মম মৃত্যু। সেদিনটাও কেটে গেল। আঘাতজনিত ব্যথা এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন নরনারায়ণের চোখের সামনে থেকে জানালার শেষ আলোটাও মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরের পাথরের মেঝেতে শুয়ে ক্ষুধাকাতর দেহ নিয়ে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে। যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাবার জন্যে সেটা মৃত্যুযাত্রী প্রাণীকে অভিভূত করে। ধীরে ধীরে যেন সেই দয়াময়ী মৃত্যুতন্দ্রা এসে তাকেও আশ্রয় করছে।
অনেকক্ষণ পর, কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না, হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রা ঘোর কেটে গেল। বিস্মিত নরনারায়ণ চোখ মিলে দেখলেন তার সামনে প্রদীপ হাতে দাঁড়িয়ে তার বন্ধুপত্নী লক্ষ্মী দেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মী দেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মী দেবী হাতের প্রদীপটা আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন। একবার নরনারায়ণেরও সন্দেহ হলো। এসব এসব স্বপ্ন নয় তো? কিন্তু কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় মেঝে দেওয়ালে সবুজ শেওলার দল স্পষ্ট দেখা যাচ্ছে। নরনারায়ণ শক্তিমান যুবক, ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দ্রুত পায়ে বন্ধুপত্নীর পিছন পিছন চললেন। একটা বাঁকা পাথরের সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তারা কীর্তি রায়ের প্রাসাদের সামনের খালধারে এসে পৌঁছেছেন। লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন, এতে খাবার আছে, এখানে খেও না। তুমি সাঁতার জানো, খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও, তারপর যত শিগগির পারো এখান থেকে পালিয়ে যাও। ব্যাপারটা আসলে কি নরনারায়ণ রায় একটু একটু করে বুঝলেন। তার বিস্তৃত জমিদারি কীর্তি রায়ের জমিদারির পাশে এবং তার অবর্তমানে কীর্তি রায় বংশধরদের ভবিষ্যৎ জমিদার। অত বড় বিস্তৃত ভূসম্পত্তি সৈন্য সামন্ত কীর্তি রায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন? প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুপত্নীর মুখে এসে চটুল হাস্যরেখার চিহ্নটুকু নেই। তার মুখখানি সহানুভূতিতে ভরা, মাতৃমুখের মতন স্নেহ কোমল হয়ে উঠেছে। তাদের চারিপাশে গাঢ় অন্ধকার। মাথার ওপরের আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ। কাছে খালের জল জোর ভাটার টানে তীরের হোগলা গাছ দড়িয়ে কলকল শব্দে বড় নদীতে গিয়ে ছুটেছে। নরনারায়ণ আবেগপূর্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরন, চঞ্চল কি এর মধ্যে আছে? লক্ষ্মীদেবী বললেন, না ভাই, তিনি কিছুই জানেন না। এইসব শ্বশুর ঠাকুরের কীর্তি, এজন্যই তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন। এখন আমার মনে হচ্ছে গৌর টৌর সব কিছুই মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধুপত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বললেন, আমি আজ জানতে পারি তোমার বিষয়। খিড়কিগড়ের পাইক সর্দার আমায় মা বলেন, তাকে দিয়েই দুপুর রাতের পাহারা সব সরিয়ে রেখে দিয়েছিলাম। তাই নরনারায়ণ বললেন, বউ ঠাকুরন, আমার এক বোন ছোটবেলায় মারা গিয়েছিল। তুমি আমার সেই বোন আজ আবার ফিরে এলে। লক্ষ্মীদেবীর পদ্মের মতন মুখখানি চোখের জলে ভেসে গেল। একটু ইতস্তত করে তিনি বললেন, ভাই, বলতে সাহস পাইনি, তবু একটা কথা বলছি, বোন বলে যদি রাখো। নরনারায়ণ জিজ্ঞাসা করলেন, কি কথা বউ ঠাকুরন? লক্ষ্মীদেবী বললেন, তুমি আমার কাছে বলে যাও ভাই, যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ রায় একটুখানি কি যেন ভাবলেন, তারপর বললেন, তুমি আমার প্রাণ দিলে বউ ঠাকুরন। তোমার কাছে আমি বলে যাচ্ছি,
তুমি বেঁচে থাকতেই আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না। বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একটা বার জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরন, তুমি ফিরে যেতে পারবে তো? আমি ঠিক ফিরে যেতে পারবো, তুমি কিন্তু যতদূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যেও, কেমন? নরনারায়ণ রায় সেই ঘন কৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে পড়ে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিভে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে দিয়ে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন। একটু দূরে গিয়ে তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে। ভয়ে তার বুকের রক্ত জমে গেল। সর্বনাশ! ওরা কি তবে জানতে পেরেছে? দ্রুত পায়ে অগ্রসর হয়ে গুপ্ত সুড়ঙ্গের বুকে এসে তিনি দেখলেন সুড়ঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তি রায় বুঝলেন, নিজের হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলায় সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটে উঠল, কিন্তু লক্ষ্মী দেবীকে আর কোনোদিন কেউ দেখেনি। রাতের হিমস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুড়ঙ্গের দুধারে মুখ বন্ধ করে কীর্তি রায় তার পুত্রবধূর শ্বাস রোধ করে তাকে হত্যা করেছেন। সবকিছু শুনেও তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পরে তার কানে গেল বাগুন্ডার লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে খুব তাড়াতাড়ি চঞ্চলের বিয়ে। সেদিন রাত্রে চাঁদ ওঠার পর নিজের প্রাসাদের ছাদে বেড়াতে বেড়াতে চারিদিকের শুভ্র সুন্দর আলোর সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ় চিত্তে নরনারায়ণ রায়ের চোখের পাতা যেন ভিজে উঠল। তার মনে হলো তার অভাগিনী বউ ঠাকুরানীর চোখের দুষ্টু হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতো ফুটে উঠেছে। নরনারায়ণ রায়ের আগের পূর্বপুরুষেরা ছিলেন দুর্ধর্ষ দস্যু। হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি কোনো রকমে সহ্য করেছিলাম বউ ঠাকুরন, তবে তোমার অপমান আমি কিছুতেই সহ্য করব না। কিছুদিন কেটে গেল। তারপর একদিন এক শীতের ভোররাত্রির কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তি রায়ের গড়ের খালের মুখ ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তি রায়ের প্রাসাদ দুর্গের ভিত ঘন ঘন কেঁপে উঠতে লাগল। কীর্তি রায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায়, সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সেবাস্টিও গঞ্জালেস, উভয়ের সম্মিলিত বহরের 40খানা কোষা খালের মুখে চড়াও হয়েছে। পুরো বহরের বাকি অংশ বাইরের নদীতে দাঁড়িয়ে। এ আক্রমণের জন্য কীর্তি রায় আগে থেকেই প্রস্তুত ছিলেন। কেবল প্রস্তুত ছিলেন না, নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য। রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষণ মানিকের সঙ্গে গঞ্জালেসের কয়েক বছর ধরে শত্রুতা চলে আসছে। এ অবস্থায় গঞ্জালেস যে তাদের পূর্বপুরুষ নরনারায়ণের সঙ্গে যোগ দেবে, এ কীর্তি রায়ের কাছে সম্ভব
পূর্ণ প্রত্যাশিত ছিল। তাহলেও কীর্তি রায়ের গড় থেকেও তোপ চলল। গঞ্জালেস ছিলেন সুদক্ষ নৌবীর। তার পরিচালনে 10খানা সুলুক চড়া ঘুরে গড়ের পাশে ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তি রায়ের নৌবাহিনীর এক অংশ দ্বারা বাধাগ্রস্ত হল। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে প্রহর মারা পড়ে। গঞ্জালেস 2খানা কামানবাহী সুলুক ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পিছনে দাঁড় করান। গঞ্জালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডি ভেগা এই ছোট বহর খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিক আক্রমণ করবার জন্য তৈরি হল। অতর্কিত আক্রমণে কীর্তি রায়ের নৌবাহিনী শত্রুবহ দ্বারা ছিপি আঁটা বোতলের মতন খালের মধ্যেই আটকে গেল। বাইরের বড় নদীতে গিয়ে যুদ্ধ করবার ক্ষমতা তাদের আদৌ আর রইল না। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারল না। কীর্তি রায়ের নৌবহর দুর্বল ছিল না। কীর্তি রায়ের গড় থেকে পর্তুগিজ আড্ডা সন্দীপ চ্যানেল খুব বেশি দূরে ছিল না। কাজেই কীর্তি রায়কে নৌবহর সুদৃঢ় করে করতে হয়েছিল। বিকেলের দিকে রোজারিওর কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল। নরনারায়ণ রায় দেখলেন প্রায় 30খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে রয়েছে। কীর্তি রায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদীর দুপার ঘিরে সন্ধ্যা নেমে আসছে। উপরে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র এক ঝাঁক শকুনি কীর্তি রায়ের গড়ের উপর চক্রাকারে ঘুরছে। হঠাৎ নরনারায়ণের চোখের সামনে বন্ধুপত্নীর বিদায়ের রাতের সন্ধ্যার পদ্মের মতন বিষাদ ভরা কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল। তীব্র অনুশোচনায় তার মন তখনই ভরে উঠল। তিনি ভাবলেন, আমি কি করেছি? এরকম করে কি আমি আমার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছি? না, এই বিষাদ আমি আর সহ্য করতে পারছি না। নরনারায়ণ রায় হুকুম জারি করলেন কীর্তি রায়ের পরিবারের এক প্রাণীরও যেন প্রাণহানি না হয়। একটু পরেই সংবাদ এলো গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তখনই নিজের গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেস গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন। তবে দেখলেন সত্যি কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলেন মূল্যবান দ্রব্যাদি বড় কিছুই তেমন নেই। পরদিন দ্বীপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তি রায়ের পরিবারের একটি প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। দুপুরের দিকে কেবলমাত্র 2খানা সুলুক খালের দুমুখে পাহারা রেখে নরনারায়ণ রায় ফিরে চলে গেলেন। এই ঘটনার দিন কয়েক পরে পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেলে কীর্তি রায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালে এ লোকটি গড় থেকে আরো অনেকের সঙ্গে পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় ধামের আড়ালে সে দেখতে পেল একজন আহত মুমূর্ষ লোক তাকে ডেকে কি যেন একটা বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনতে পারল। লোকটি কীর্তি রায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী।
তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝল তাতেই তার কপাল ঘেমে উঠল। সে বুঝল কীর্তি রায় তার পরিবারবর্গ ও ধনরত্ন নিয়ে মাটির নিচে এক গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছেন এবং একমাত্র এই লোকটি তার সন্ধান জানে। তখনকার আমলে কেউ এই গুপ্ত পথগুলি না খুলে দিলে সেখান থেকে বেরোবার উপায় ছিল না। কোথায় সেই মাটির ঘর তা স্পষ্ট করে বলার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানের পরেও গড়ের কোন অংশে সেই গুপ্ত স্থানটি ছিল তা কেউ সন্ধান করতে পারল না। ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলেরই একটা খাল। খালের ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভিতর কীর্তি রায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনো বর্তমান আছে দেখা যাবে। বহুদিন থেকে এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হিনতাল হিজল গাছের কালো ঘুড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে, সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ের লোনা জল খাড়ির মুখে জোনাকির মতন জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকো বেচেতে যেতে মধু সংগ্রহকারীরা কতবার যে শুনেছে অন্ধকারে বনের এক গভীর অংশ থেকে কারা যেন আর্তস্বরে চিৎকার করছে। ভয়ে বেশি রাতে এ পথে কেউ নৌকো বাইতে আর চায় না।